দর্শক, আমাদের দক্ষিণ এশিয়ায় ২০২০ সালের পর থেকে এমন তিনটি ভয়াবহ এবং রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে, যেগুলো শুধু রাজপথের স্লোগান বা কাঁদুনে গ্যাসে সীমাবদ্ধ থাকেনি। এগুলো সরাসরি রাষ্ট্র ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়ে পরাক্রমশালী শাসকদের গদি উল্টে দিয়েছে এবং ইতিহাসের পাতা নতুন করে লিখতে বাধ্য করেছে। ২০২২ সালে শ্রীলঙ্কায় রাজা পাকসের সরকারের করুণ পতন ঘটে। এরপর ২০২৪ সালে আমাদের নিজেদের দেশ বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়। আর এর রেশ কাটতে না কাটতেই ২০২৫ সালে হিমালয় কন্যা নেপালে আছড়ে পড়ে আরেক ছাত্র জনতার তুমুল বিপ্লব। কিন্তু দর্শক, সবচেয়ে বড় এবং রহস্যময় প্রশ্নটা লুকিয়ে আছে ঠিক এখানেই। নেপালে যারা বুকের রক্ত দিয়ে আন্দোলন করেছিল, সেই তরুণরাই আজ সরাসরি দেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছে। স্বয়ং প্রধানমন্ত্রী হয়েছেন তরুণ নেতা বালেন শাহ। অথচ বাংলাদেশে নেপালের চেয়েও কয়েক গুণ বড় শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী আন্দোলনের পরও যারা সামনে থেকে নেতৃত্ব দিলেন, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সার্জিস আলমরা কেন ক্ষমতায় যেতে পারলেন না? কেন তাদের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল এনসিপি নির্বাচনে মাত্র ৬টি আসন পেল? অনেকেই চায়ের কাপে ঝড় তুলে বলছেন, বাংলাদেশের ছাত্র নেতারা অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়ে ক্ষমতার লোভে নিজেদের শেষ করেছেন। আবার কেউ বলছেন, নির্বাচন দেরিতে হয়, তারা হেরেছেন। কিন্তু দর্শক, আসল সত্যিটা কি তাই? নাকি এর পেছনে লুকিয়ে আছে গত ১৫ থেকে ১৭ বছরের দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বিশাল, জটিল এবং চমকপ্রদ সমীকরণ? আজকের এই এক্সক্লুসিভ হাই ভোল্টেজ মেগা অ্যানালাইসিস এপিসোডে আমরা নেপাল আর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণের চুলচেরা ময়না তদন্ত করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ আজকের এই গভীর বিশ্লেষণ আপনার অনেক ভুল ধারণা চিরতরে ভেঙে দেবে। মূল আলোচনায় যাওয়ার আগে একটু পেছনে ফিরে যাই। দক্ষিণ এশিয়ায় এই গণ অভ্যুত্থানের ট্রেন্ড শুরু হয় ২০২২ সালে শ্রীলঙ্কা থেকে। আন্দোলনের মূল কারণ ছিল ভয়াবহ অর্থনৈতিক সংকট, সীমাহীন দুর্নীতি এবং সংকট মোকাবেলায় রাজা পাকসে সরকারের চরম ব্যর্থতা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁয়েছিল, জ্বালানি তেলের জন্য মাইলের পর মাইল লাইন, লোডশেডিং এ জনজীবন অতিষ্ঠ। শ্রীলঙ্কার মানুষ বুঝেছিল, পুরনো রাজনৈতিক ব্যবস্থা দিয়ে আর চলবে না। তারা চেয়েছিল নতুন ব্যবস্থা। আন্দোলনের মুখে রাজা পাকসে পরিবার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। ক্ষমতায় আসেন রনিল বিক্রমসিংহে। আশ্চর্যজনকভাবে গত কয়েক বছরে শ্রীলঙ্কা খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়েছে এবং অর্থনৈতিক স্থিতিশীলতায় ফিরেছে। এবার আসুন ২০২৫ সালের নেপালের ছাত্র জনতার বিপ্লবের কথায়। নেপালেও গণবিক্ষোভের সূচনা হয়েছিল চরম বেকারত্ব এবং সরকারি দুর্নীতির কারণে। তরুণ সমাজ হতাশ হয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের ডাক দিয়ে রাস্তায় নামে। মাত্র কয়েকদিনের তুমুল আন্দোলনে সরকারের পতন ঘটে। সবচেয়ে দুর্দান্ত ঘটনা হলো, রাজপথের বিপ্লবী তরুণ গোষ্ঠী নির্বাচনে সরাসরি ক্ষমতায় চলে আসে। তরুণ ও ডাইনামিক প্রধানমন্ত্রী বালেন শাহ ক্ষমতায় বসে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়ে নেপালের রাজনীতিতে নতুন বাতাস বইয়ে দিয়েছেন। কিন্তু দর্শক, সবচেয়ে বড় কনফিউশন তৈরি হয়েছে বাংলাদেশ নিয়ে। নেপালের বিপ্লবের কিছুদিন আগেই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। বিশ্ব জানে, বাংলাদেশের আন্দোলন নেপালের চেয়ে কয়েক হাজার গুণ শক্তিশালী, রক্তক্ষয়ী এবং দীর্ঘস্থায়ী ছিল। নেপালের আন্দোলনকারীদের প্রধান অনুপ্রেরণায় ছিল বাংলাদেশের তরুণরা। কিন্তু আক্ষেপের বিষয়, নেপাল ও শ্রীলঙ্কায় রাষ্ট্র কাঠামোতে বড় পরিবর্তন এলেও বাংলাদেশ যেন আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। আন্দোলনের নেতৃত্ব দেয়া তরুণদের দল এনসিপি সরকার গঠন তো দূরের কথা, সংসদে মাত্র ৬টি আসন পেয়েছে জোটবদ্ধ হয়ে। নেপালের আন্দোলন আর বাংলাদেশের আন্দোলন তো একই রকম ছিল। তাহলে নেপালে আন্দোলনকারীরা ক্ষমতায় গেলেন, বাংলাদেশে কেন নাহিদ সার্জিসরা পারলেন না? সোশ্যাল মিডিয়া থেকে টক শো, সব জায়গায় এ নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু অনেক কিছু ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। অনেকে বলছেন, ছাত্র নেতারা অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দিয়ে দুর্নীতির দাগ নিয়েছেন, জনপ্রিয়তা হারিয়েছেন। দ্বিতীয়ত, নেপালে ৬ মাসের মধ্যে নির্বাচন হয়, আবেগ থাকতে থাকতে ভোট পেয়েছেন। বাংলাদেশে ১.৫ বছর পর আবেগ থিতিয়ে গেছে। তৃতীয়ত, জামায়াতের সাথে জোট করে নিরপেক্ষ ভোট হারিয়েছেন। কিন্তু দর্শক, চরম বাস্তবতা হলো, এগুলো মূল কারণ নয়। এটা কোনো ব্যর্থতা নয়, বরং স্বাভাবিক রাজনৈতিক পরিণতি। ছাত্র নেতাদের বিন্দুমাত্র দোষ নেই। খেয়াল করুন, ১৯৯৬ সালের পর ২৮ বছরের বিরতিতে ২০২৪ সালে সরকার পতনের আন্দোলন হয়েছে। এই লম্বা সময়ে দ্বিমুখী রাজনীতি মানুষের মগজে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। মানুষের সামনে সবসময় দুটো অপশন ছিল। একটি দল ১৭ বছর ক্ষমতার বাইরে চরম নির্যাতন সহ্য করেছে, তাই ২০২৪
সালের স্বৈরাচার পতনের পর মানুষের প্রথম ভাবনা ওই 17 বছরের অপশনের দিকেই ছিল। এটাই স্বাভাবিক মনস্তত্ত্ব। নতুন কোনো থার্ড ফোর্স আগে তৈরি হয়নি। আন্দোলনকারীরা রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে অনেক পরে। রাজপথে আন্দোলন সফল করা আর নির্বাচনের সফল হওয়া আকাশ পাতাল তফাৎ। নতুন দল গঠন, ইশতেহার, সংগঠন এসব সময় সাপেক্ষ। আর এনসিপিকে আন্দোলনের পক্ষের দল বললে বিএনপি জামায়াতকে বিপক্ষের দল বলা যায় না। তারাও আন্দোলনের বিশাল অংশীদার। আসল প্রতিযোগিতা আন্দোলনের পক্ষের শক্তিগুলোর মধ্যে। যাদের তৃণমূল শক্তিশালী তারা ভালো ফল করেছে। এনসিপি গঠিত হয়েছে অনেক পরে, তরুণ ফ্রেশ মানুষজন নিয়ে, তাই রাজনৈতিক বিস্তৃতি কম। নেপালের ঘটনা শুনলে আরো ক্লিয়ার হবে। নেপালে 17 বছরে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। পুরনো দলগুলো দুর্নীতিগ্রস্ত, বয়স্ক নেতৃত্বে ভরপুর। জনসংখ্যার 56% 30 বছরের কম বয়সী। তাই তরুণরা পুরনো দলগুলোতে আস্থা হারিয়েছিল। 2022 সালেই তরুণদের ফোকাস করে রবি লামিছানে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি গঠন করেন। এই দল আগে থেকে সংগঠিত ছিল, নির্বাচনে ভোট পেয়েছিল। 2025 সালের আন্দোলনে আরএসপি সমর্থন দেয়। কাঠমান্ডুর জনপ্রিয় মেয়র র্যাপার বালেন শাহ যোগ দেন। ফলে নতুন দল, মেয়র এবং আন্দোলনকারীরা এক হয়ে অপ্রতিরোধ শক্তি হয়ে ওঠে। বাংলাদেশে আন্দোলন হয়েছে সাধারণ ছাত্রের ডাকে, পুরনো দলের অংশগ্রহণে। 17 বছর একদল ক্ষমতায় থাকায় পুরনো দলের প্রতি বিতৃষ্ণা তেমন জন্মায়নি। নতুন অপশন আগে রেডি ছিল না। নেপালে নতুন দল আগে ছিল, ভিত্তি রচিত ছিল। বাংলাদেশে আন্দোলনের মাধ্যমে ভিত্তি রচিত হয়েছে। বালেন শাহ আগে থেকে প্রতিষ্ঠিত মেয়র। নাহিদ রাজপথ থেকে উঠে শূন্য থেকে দল গড়েছেন। ছাত্ররা উপদেষ্টা পরিষদে যোগ না দিলে দল গঠনের পরিবেশ, জীবনের নিরাপত্তা এবং দেশকে দোসরদের হাত থেকে বাঁচানো কঠিন হতো। নির্বাচন দেরির যুক্তিও ভিত্তিহীন, কারণ তখন দলই ছিল না। নতুন দলের অনেক ভুল আছে, কিন্তু নেপালের সাথে হুটহাট তুলনা করা ভুল। নেপালের আরএসপি 3 বছর ধরে ছড়িয়ে পড়েছিল। এনসিপি যদি স্থানীয় নির্বাচনে ভিত্তি শক্ত করে তাহলে ভবিষ্যতে নতুন ইতিহাস সম্ভব। দুই দেশের রাজনৈতিক বাস্তবতা আকাশ পাতাল ভিন্ন। নেপালে একটি শক্তি, বাংলাদেশে 3টি। এই নতুন দল ভবিষ্যতে ক্ষমতায় যাবে কিনা সেটাই দেখার বিষয়। দর্শক, এই ভূ রাজনৈতিক সমীকরণ এবং পার্থক্যকে আপনি কিভাবে দেখছেন? ছাত্র নেতাদের অন্তর্বর্তী সরকারে যোগ দেয়া ভুল ছিল নাকি সময়ের সঠিক সিদ্ধান্ত? আপনার সাহসী মতামত কমেন্ট বক্সে লিখুন। জাতীয় আন্তর্জাতিক রাজনীতি এবং খবরের পেছনের এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে দেশ নিউজ 24 এখনই সাবস্ক্রাইব করুন, বেল আইকন বাজান, ভিডিও শেয়ার করুন। সচেতন থাকুন, নিরাপদ থাকুন, দেশের উপর আস্থা রাখুন। আল্লাহ হাফেজ।